নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে নিয়ে এসেছি লেখিকা সংঘমিত্রা রায়চৌধুরীর লেখা আগুন পাখি গল্পটি। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করি। মামনি, চোখ বোঝো, চোখ বোঝো প্লিজ। এই তো, দ্যাটস লাইক আ গুড গার্ল। নাও এইবারে তোমার হাত দুটো বাড়াও দেখি আমার দিকে। এই তো, দেখি দেখি। এই, তুই কি করছিস বলতো? কি পড়াচ্ছিস আমার হাতে? মামুনি, তুমি আর বড় হলে না গো, খালি ছটফট করো। আরে বাবা, আর একটুখানি। থামালি তোর একটুখানি? হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ হওয়া নেই, খাওয়া দাওয়া নেই, বড্ড জ্বালাস। একটু টিভি সিরিয়াল দেখছি, তা না, কোথায় এখনই মেয়ের যত কাজ পড়ে গেল আমার হাত নিয়ে। ওই কি করছিস দেখি তো। না না মামনি, প্লিজ আর এক মিনিট থাকিও না প্লিজ। মামনি, এই তো, এই এই ব্যাস। আই, না, এবার চোখ খোলো, দেখো তো পছন্দ হয়েছে কি না। আমি তো এইসব কেনাকাটিতে পাক্কা ঢ্যাঁড়স। বলো না মামনি, পছন্দ হয়েছে? মালিনী, অর্থাৎ মালিনী মৈত্র অপলকে তাকিয়ে আছে নিজের শীর্ণ শিরা বার করা দুই হাতের দিকে। চোখ দুটো এবার ভরে উঠেছে টলটলে জলে। এ কি করেছে বুবুন? বুবুনের পোশাকি নাম পূর্ণতোয়া, ডাক্তার পূর্ণতোয়া রায় মৈত্র। রায়টা ওর বাপের বাড়ির পদবী। মালিনীর একমাত্র ছেলে অমুর বউ। মালিনীর ছেলের বউকে স্নেহ ভরে বুবুনি ডাকে, এমনকি তুইতকারিও করে। মালিনীর মেয়ে নেই, বুবুনি এখন মালিনীর মেয়ে। কি বোঝে মেয়েটা মালিনীকে? এটা তুই কি করলি বলতো বুবুন? এমন কেউ করে? ইস, নতুন চাকরি, এখন কোথায় পয়সা কড়ি জমাবি তা নয়, কোথাকার এক বুড়ি শাশুড়ির জন্যে আজ এটা আনছিস তো কাল ওটা আনছিস। একদম ঠিক নয় এগুলো। বুবুন তড়িঘড়ি বলে, কোনগুলো মামনি? ইস, তোমার একদম পছন্দ হয়নি না ডিজাইনটা? তাহলে বরং আমি কালকে হসপিটাল থেকে ফিরে তোমাকে নিয়ে গিয়ে পাল্টে তোমার পছন্দ মতো ডিজাইনের নিয়ে আসবো, কেমন? আবার পাকামো? খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। এত দাম দিয়ে এখন এই সোনার বালাজোড়া আনার কোনো মানে হয়? লোকে বলবে ধুমসি বুড়ি শাশুড়ি ছেলের বউকে সাদাসিধে পেয়ে ঘাড় মোটকে সব সোনাদানা আদায় করছে। খবরদার মামনি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু খালি ছেলের বউ করলে। আমি তোমার মেয়ে মামনি, আর তুমি আমার শাশুড়ি নয়, তুমি আমার মা, শুধু মামনি। বুবুন এক দমে বলে মালিনীর গলা জড়িয়ে ধরে গালে চকাশ করে চুমু খেয়ে বলে, মামনি, আমি স্নানটা সেরে আসি, তুমি আমার জন্য একটু বেশি দুধ বেশি মিষ্টি দিয়ে কড়া করে কফি করে দাও না। উফ, দুটো ওটি ছিল আজ মামনি, মাথাটা ধরে আছে একদম। মালিনী বুবুনের চিবুক ধরে চুমু খেয়ে বলে, যা যা, তাড়াতাড়ি বাথরুমে ঢোক, আমি কফি করে আনছি। এই জন্যই বলি হাসপাতাল থেকে আগে সোজা বাড়ি চলে আসবি, তা নয় দুটো ওটি করে উনি চললেন মামুনির জন্য বালা কিনতে। কফির জলটা বসিয়ে মালিনী নিজের হাতের দিকে তাকিয়ে রইল অপলক নয়নে। কি সুন্দর দেখতে বালাজোড়া, ঠিক বিয়ের সময় বাবা যেমন গড়িয়ে দিয়েছিলেন, মকরমুখী। ৫ আর ৫, ১০ ভরির ফাড়ফোড় ফাঁপা বালায় কমললতা ডিজাইন, ঠিক সেই রকমই মোটা মোটা। অপুর বিদেশের ভর্তির খবর পাকা হতেই মালিনী নিজে গিয়ে স্যাকরার দোকানে বালাজোড়া বন্ধক রেখে ১০,০০০ টাকা চেয়েছিল।
দোকানি কি ঝাঁঝিটাই না মেরেছিল মালিনীকে। হ্যাঁ, বলেন কি? টাকা কি গাছে ধরে নাকি নাড়া দিলেই পড়বে? মালিনী থতমত খেয়ে চমকে উঠেছিল। ওর জিভ, গলা, ঠোঁট সব শুকিয়ে উঠেছিল। আমতা আমতা করে কোনো মতে ঢোক গিলে বলেছিল, টাকাটা আমার খুব দরকার। মানে আমার স্বামী বিদেশে, মানে আমেরিকায় পড়তে যাবেন। প্লেন ভাড়া টাকাটা জোগাড় না হলে। মালিনীকে বাকি কথা শেষ করতে না দিয়ে মধ্যবয়সী শ্যাকরা দোকানি, পানের ছোপ ধরা তরমুজের বিচির মতো কালো কালো দাঁত, পুরো ৩২ পাটি দেখিয়ে বিশ্রীভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল। বাবা, শেষকালে নতুন বউয়ের গয়না বন্ধক রেখে বিদেশে পড়তে যাওয়া! হরি হে মধুসূদন, আর কত দেখাবে ঠাকুর, ঘোর কলি। মালিনী মহাবিরক্ত হয়ে ফুঁসে উঠেছিল, তাতে আপনার কি? যদি বন্ধক না রাখেন তবে আমার গয়নাখানা দিয়ে দিন তো, শহরে শ্যাকরার দোকানের অভাব নেই। এবার চমকানোর পালা দোকানির। আপাত নিরীহ অল্প বয়সী বউটির সাথে বোধহয় আর বেশি কথা বাড়াতে ভরসা পায়নি। মালিনীরও কদিন ধরে শরীরটা খারাপ, আর এই রোদের মধ্যে এ দোকান ও দোকান করতে ইচ্ছে হলো না। বন্ধকে অরাজি দোকানি, শেষ পর্যন্ত তাই বিক্রি। অনেক দরদস্তুরের পরে ৭,৫০০ টাকা গুনে নিয়ে ছোট্ট রুমালখানায় বেঁধে ব্লাউজের ভেতরে গুঁজে রেখে বাড়ি ফিরেছিল মালিনী। বাড়ি বলতে ১২ ঘর এক উঠোনের ভাড়াটে বাড়ির একতলা কোণের ১.৫ কামরার আস্তানা। বাবা ঘর বাড়ি দেখেননি। পাত্র উচ্চশিক্ষিত, আরও পড়তে চায়। মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভেবেই এক কথায় রাজি হয়েছিলেন অপূর্বর সাথে মালিনীর বিয়ে দিতে। অপূর্ব মৈত্র, মালিনীর অপু, বড় ভালোবাসে মালিনী অপুকে। আমেরিকায় অত নামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাবার সুযোগটা তাই হাতছাড়া করতে দিতে চায়নি মালিনী। অপুর পড়ার শেষে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকরি হবে, ভালো মাইনে হবে, তখন ছোট্ট একটা ২ কামরার বাড়ি করবে, নিজেদের বাড়ি। যদি এই কলকাতা শহরের সামর্থ্যে না কুলোয় তবে শহরতলিতে। সামনে কটা ফুল গাছ, পেছনে একটু সবজি বাগান ঘিরে পাঁচিলের মাঝ বরাবর সবুজ রং করা গ্রিলের গেট, মাঝখানে দ্বীপের মতো থাকবে অপূর্ব আর মালিনীর স্বপ্নের বাড়ি। দেখতে দেখতে অপুর যাবার দিন এসে গেল। অপুর প্লেন মাঝরাতে, কলকাতা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে দুবাই, লন্ডন হয়ে নিউ ইয়র্ক, ওখানেই ওর বিশ্ববিদ্যালয়। অপুর চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পিএইচডি শেষ করে ফিরে আসতে পারে দেশে। বৃদ্ধ অসুস্থ বাবা আর নাবালক ভাইকে রেখে যাচ্ছে একলা মালিনীর ভরসায়। মালিনীরও শরীরটা ঠিক যাচ্ছে না কিছুদিন ধরে। সংসারে আর দ্বিতীয় কেউ নেই যে কাজকর্মে একটু সাহায্য করবে। ওদের বিয়ের আগে অপুরা পাড়ার কোণের সস্তার ভাতের হোটেলটা থেকে দুবেলার খাবার নিত, জলখাবারের মুড়ি চিড়ে বা বড়জোর পাউরুটি। অপুর মা মারা যাবার পর থেকে এই ব্যবস্থাই চালু ছিল। কে করবে না হলে? বাড়িতে রান্নাবান্নার পাট ছিল না। মালিনী আসার পরে একটু একটু করে কদিনের মধ্যেই গুছিয়ে নিয়েছে সংসার, রান্নাঘর, রাধা বাড়া, বাসন কোসন সব। অপু বা ভাই দীপু শুধু সকালে যা হোক একটু বাজার করে দেয়। বছর দুয়েক এভাবেই চলছে। অপুর সামান্য সামর্থ্য, আর কয়েকটা টিউশন সম্বল, বাবার যত সামান্য পেনশন, কোনো মতে সংসারটা চালিয়ে নেয় মালিনী। এই টানাটানির সংসারে বিদেশ যাবার স্বপ্ন তো স্বপ্নই হয়ে থেকে যেত অপুর মনে। কিন্তু মালিনীর কি সাহস! অপুকে প্রতিদিন স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছে। অপু জানেই না এখনো মালিনীর বালাজোড়া বিক্রি করে দেওয়ার গল্প। শুনলে হয়তো বেঁকে বসবে। বেঁকে বসতে পারে মালিনীর শরীর খারাপের কারণ জানলে। মালিনী তাই চেপেই গেছে, অপু আগে ওদেশে পৌঁছক, তারপরে ধীরে সুস্থে চিঠিতে লিখবে সব। ৩-৪ বছরের তো ব্যাপার, দেখতে দেখতে পার হয়ে যাবে ঠিক। অপুর যাবার আগের রাতটায় দু চোখের পাতা এক করতে পারেনি দুজনেই, অজানা ভয় আর ভীষণ উত্তেজনায়।
সারাটা রাত অপু মালিনীকে বুকে চেপে মিশিয়ে ধরে নির্ঘুম রাত কাটিয়েছে, আর মালিনী প্রাণপণে কান্না সংবরণ করেছে। ভোরে উঠে ৫ পদ রেঁধে অপুকে খাইয়েছে মালিনী। কে জানে বিদেশে বিভুঁইয়ে কি খেতে পাবে না পাবে। একটু পায়েসও রেঁধেছিল। মালিনীর মা বলতেন, সব শুভ কাজের দিনে একটু পায়েস রাঁধতে হয়। বেরোবার আগে পায়েসের বাটিটা অপুর হাতে ধরিয়ে মালিনী সব দেখে শুনে নিচ্ছিল শেষবারের মতো। ওর জিনিসপত্র সব ঠিকঠাক গুছিয়ে দিয়েছে কিনা, কিছু বাদ পড়লো কিনা। পায়েসের বাটিটা হাতে নিয়ে অপু ১ চামচ খেয়ে বাকিটা নিজে হাতে মালিনীকে খাইয়ে দিয়েছিল। ঝাপসা চোখে ধরা গলায় দুজনে দুজনকে শুধু বলতে পেরেছিল, সাবধানে থেকো। মালিনীর বাবা ট্যাক্সি করে অপুকে নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন। জামাই আমেরিকায় পড়তে যাচ্ছে, গর্বে বুকটা ফুলে উঠেছে মালিনীর বাবার। অপু ওখানে পৌঁছেই চিঠি দেবে, তাতেই ঠিকানা পাঠাবে। এখন উদ্বেগে বুকে হাত রেখে অপেক্ষা। অপুর ট্যাক্সি রাস্তার বাঁকে চোখের আড়াল হতেই মালিনীর গাটা বড্ড পাকিয়ে উঠল। মুখে আঁচল চাপা দিয়ে ছুটল কল ঘরে। হড়হড় করে বমি করে ফেলল। ২ মাস ধরে মাসিক আটকেছে। মা হতে চলেছে মালিনী। অপুকে জানায়নি, জানালে কিছুতেই যেতে রাজি হতো না। অপুকে খুব চেনে মালিনী, বউ নেওটা। অপু ঠিকানা পাঠা, প্রথম চিঠিতেই লিখবে মালিনী, আগে থেকেই ভেবে রেখেছে। একটু রোমান্টিক কায়দা করে জানাবে, অপু তুমি বাবা হয়েছ। আর মাস ৭ পরেই তিনি এসে পড়বেন কোলে। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে নিজের ঘুপচি ঘরের টান টান বিছানায় শুয়ে পড়ল মালিনী। ছোট্ট জানালা দিয়ে দেখতে পাওয়া এক ফালি আকাশের দিকে তাকিয়ে রইল মালিনী। দূর আকাশে প্লেনের আনাগোনার দিকে তাকিয়ে ভাবে, এরই কোনোটাই হয়তো আছে অপু। হে মা বিপত্তারিণী, আমার অপুকে সর্বক্ষণ রক্ষা করো। মামনি, আমার নীল হাউসকোটটা কোথায় গো? খুঁজে পাচ্ছি না তো। একটু দেখো না মামনি, প্লিজ। কফিতে চিনি নাড়তে নাড়তে মালিনী আসে বুবুনের ঘরে। কফি মগটা বেডসাইড টেবিলে রেখে বুবুনের হাউসকোটটা খুঁজে বার করে দেয় মালিনী। তোরা সবাই একরকম, ভুলো আর অগোছালো। আমি চিরকাল বেঁচে থাকবো, নিজের জিনিস নিজেই কোথাও খুঁজে পাস না। বুবুন হাউসকোটটা গলিয়ে নিয়ে মালিনীর ২ বাহু ধরে বসিয়ে দেয় নিজের খাটে। মামনি, তুমিই গুছিয়ে রাখবে চিরকাল। মালিনীর চোখ দুটো জ্বালা করে উঠল, কান্না লুকোতে উঠে গেল। দাঁড়া দাঁড়া, কফিটা খা, আমি ১ মুঠো ভাত বসিয়ে দিয়ে আসি গিয়ে। বুবুন, ঠিক আছে বলে গরম কফিতে চুমুক দিল আয়েশ করে বসে। মালিনী রান্নাঘরে, আবার হারিয়ে গেল অতীতে। অপুর চিঠি আসতেই মালিনী উত্তরে সব গুছিয়ে লিখল। সে চিঠির উত্তরে এমন এমন সব কথা লিখল অপু যে মালিনীর মুখ লজ্জায় লাল। যথাসময় মালিনী আর অপুর ছেলে ভূমিষ্ঠ হল। মালিনী কিছুতেই বাপের বাড়ি যায়নি। শ্বশুরমশাইকে কে দেখবে? অপু তো তার ভরসাতেই বৃদ্ধ অসুস্থ বাবাকে রেখে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। মালিনীর বাবা মা দুজনেই চলে গেছেন। অপুর বাবাও চলে গেছেন। দীপু বিএসসি পরীক্ষা দিয়েই নেভিতে চাকরি নিয়ে চলে গেছে। মালিনী একলা হয়ে গেছে ছেলে নিয়ে। দেখতে দেখতে ছেলে অমলিন ৪ বছরের। অপুর চিঠি এলো। মালিনী, আমার পিএইচডি শেষ হতেই একটা চাকরির অফার পেয়েছি এদেশেই, তবে নিউ ইয়র্কে নয়, মন্ট্রিলে জয়েন করেছি। একটা ছোট্ট বাড়িও নিয়েছি, তোমার স্বপ্নে যেমন ছিল। আমি আসছি ছুটি নিয়ে, তোমাকে আর অমুকে নিয়ে চলে আসবো এখানে। ওদেশে আমাদের আর কি পিছু টান বলো? তোমার আমার দুজনেরই বাবা মা তো চলেই গেছে। দীপুটাও নিজের মতো গুছিয়ে নিয়েছে। তোমার দাদা দিদিরাও যে যার মতো আছে। মন বেঁধে নাও, আর তোমার আর অমুর পাসপোর্ট করিয়ে ফেলো, আমি আসছি। মাত্র কয়েকটা মাস, আর সাবধানে থেকো। অনেক ভালোবাসা অমুর আর তোমার জন্য, তোমার অপু। চিঠিটা বোধ হয় কয়েক হাজার বার পড়েছিল মালিনী। অপু গেছে ৪ বছর ৭ মাস, আসতে পারেনি বাবা চলে যেতেও।
টাকা আর ছুটি দুই জোগাড় হয়নি। সেও তো 3.5 বছর হয়ে গেল। অমু তখন সবে 6 মাসের। অপুর চিঠি পাওয়ার পরদিন থেকেই ছোটাছুটি শুরু করলো মালিনী। অপুর পাসপোর্ট করিয়ে দিয়েছিলেন যে ভদ্রলোক তড়িঘড়ি করে, তাকেই গিয়ে ধরলো। কতদূর কি কাজ এগোলো দুদিকেই। দুজনেই দুজনকে চিঠিতে চিঠিতে জানাতে থাকে সেসব কথা। অপুর ফেরার দিন হয়ে গেছে ঠিক 35 বছর আগে, 1985 জুন মাস। মালিনীর গোছ গাছ তুঙ্গে, একলাই করতে হচ্ছে সব। পাসপোর্ট এসে গেছে, বাকি কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো অপু এখানে পৌঁছেই করবে। মালিনী আর পেরে উঠবে না। জুনের 23 তারিখ রাতে শুয়ে মালিনী চোখ বুঝে মনে মনে সব একবার ঝালিয়ে নিল আগা পাশতলা। কি বাকি রইল না। খুব ক্লান্ত হয়ে পড়েছে মালিনী। অপু এতক্ষণে মন্ট্রিল থেকে প্লেনে উঠে পড়েছে। মন্ট্রিল থেকে লন্ডন হয়ে দিল্লি আসছে অপু এয়ার ইন্ডিয়ার প্লেনে। অপুটা এসে পৌঁছলে শুধু একদিন একটু পুজো দিতে যাবে দক্ষিণেশ্বরে, আর বড় বাজারে গিয়ে আরো কিছু সুতির কাপড় জামা কিনে নেবে। ওদেশে সুতির জিনিস অমিল বেশ, যতটা নিয়ে যাওয়া যায়। আর তো বোধহয় আসা হবে না কখনো দেশে। তার কাছে আসবে, সব পিছুটান তো আগেই ছিঁড়ে গেছে। অপু সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে ওদেশই পাকাপাকি থেকে যাওয়ার। অমুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল মালিনী। সকালে ঘুম থেকে উঠে থেকে অমুটা খুব ঘ্যান ঘ্যান করছে, অকারণে বায়না করছে। ইস, অমুর গাটাও ছ্যাঁক করছে। আহারে, 7 দিনের মাথায় ওদের নিয়ে অপুর আবার মন্ট্রিলে ফেরার কথা। এরই মধ্যে ছেলেটার আবার জর্জারি বেঁধে বসলো। তাড়াতাড়ি কাজকর্ম সেরে পাড়ার মুখে নবীন কাকাবাবুর হোমিওপ্যাথি চেম্বার থেকে একটু ওষুধ নিয়ে আসতে গেল মালিনী। অমুকে কোলে করে। জ্বরটা বেশ বেড়েছে। অপুর বাড়ি এসে পৌঁছতে পৌঁছতে তো সন্ধে গড়িয়ে যাবে। দিল্লি থেকে আবার প্লেনেই আসবে যদিও, তবুও সময়টা তো লাগবেই। অমুটা মালিনীর কাঁধে মুখটা গুঁজে রেখেছে, জ্বরে নেতি আছে একদম। চেম্বারের সামনে পেতে রাখা বেঞ্চে অমুকে কোলে নিয়ে বসে আছে মালিনী। নাম লিখিয়েছে, ডাক পড়েনি এখনো। মালিনী গুনে দেখছিল আর কজন বাকি। চোখটা পড়ল চেম্বারের কোণে রাখা সেদিনের খবরের কাগজে। মন্ট্রিল, লন্ডন, দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমান 329 জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে আটলান্টিক মহাসাগরে। 24 জন ভারতীয় যাত্রী ছিল, কেউ বেঁচে নেই। অপুও তো এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটাতেই আসছিল। মালিনী অমুকে বুকে জড়িয়ে ধরল। কাঁদতে ভুলে গেল মালিনী। এক লহমায় মালিনীর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে আটলান্টিক সাগরের বুকে তলিয়ে গেছে। মালিনী অমুকে বুকে ঝাপটে ফিরে এলো ওদের ভাড়া বাড়ির 1.5 কামরার আস্তানায়। শুরু হলো জীবন যুদ্ধের। হাসপাতালে আয়ার কাজ নিতে হলো। একটা একটা করে সব গয়নাও গেল, নইলে সংসার চলবে কি করে? উপর পাঠানো সামান্য জমাটুকু ব্যাংকে থাক। হাল ছাড়েনি মালিনী। এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে চলল। শেষে একটা স্কুলে ঢুকলো, ক্লারিক্যাল পোস্টে। তাই সই, অমুকে মানুষ করতে হবে তো। দিন, মাস, বছর গড়ালো নিজের গতিতে। অমু মানুষ হলো, অনেক ভালো মানুষ হলো। ডাক্তার অমলিন মৈত্র, কি হাত যশ, কি ভালো ডাক্তার। কি হতো এটুকুতে সন্তুষ্ট হলে? মালিনীও তো বাধা দেয়নি। আর বুবুন তো ছেলে মানুষ, তখন সদ্য ডাক্তারি পাশ করে হাউস স্টাফ হয়েছে। কিন্তু মালিনী তো জীবন অনেক কঠিনভাবে দেখেছে। মালিনী কেন রাজি হলো অমুকে বিদেশে সেমিনার অ্যাটেন্ড করতে দিতে যেতে? ঠিক 6 বছর আগে, সেও এক মার্চ মাস, 2014 অভিশপ্ত 8ই মার্চ। অমু নির্দিষ্ট সময় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেনে চেপে বসেছিল, বেইজিং যাবে। প্লেনটা এই আকাশ থেকে নিখোঁজ হয়ে গেল, কোনো হদিশ মিলল না।
6টি বছর পার, মালিনীর তরতাজা ছেলেটা কি হাওয়ায় মিলিয়ে গেল। রান্নাঘরের মেঝেটা কাঁচের টুকরোয় ভর্তি। ছুটে এসেছে বুবুন, অমুর বউ। ডাক্তার অমলিন মৈত্র, কার্ডিওলজিস্টের স্ত্রী ডক্টর পুণ্যতমা রায় মৈত্র শাশুড়ি মালিনীকে বুকে জড়িয়ে শোবার ঘরে নিয়ে আসে। মালিনী খাটে বসেছে। এতদিনের অবরুদ্ধ কান্না আজ বুক ফেটে বেরিয়ে এসেছে। মালিনী কিছুতেই বুবুনকে হারাতে পারবে না। বুবুন মালিনীর পায়ের সামনে মেঝেতে বসে পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে পরম মমতায়। মালিনী কোকিয়ে ওঠে, বুবুন, তুই কিছুতেই যাবি না কোভিড ডিউটিতে। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? অপু, অমু, তারপর তুই। শেষ পর্যন্ত তুই ছাড়া তো আর কেউ নেই আমার। হাউ হাউ করে কাঁদছে মালিনী। ভুবন বুঝলো ওর মামনি ওর ব্যাগে কোভিড এমার্জেন্সি ডিউটিতে যাবার অর্ডারটা দেখে ফেলেছে ব্যাগ থেকে টিফিন বক্স বার করতে গিয়ে। বুবুন একটা কথাও বলে না। আজ বুবুনের বড্ড অমুর কথা মনে পড়ছে। মালিনীকে বিছানায় শুইয়ে দিল বুবুন ওষুধপত্র খাইয়ে। সারাটা রাত মালিনীর মাথাটা বুকে জড়িয়ে জেগেই প্রায় কাটালো বুবুন। সকালের দিকে একটু চোখটা লেগেই গিয়েছিল। তাড়াতাড়ি লাফিয়ে উঠল অ্যালার্মের আওয়াজে। আজ থেকে নতুন ডিউটি রোস্টার, ফ্রন্টলাইনার বুবুন। ডাক্তারদের বড্ড চাপ এখন। বুবুন দেখল মালিনী আগেই উঠে পড়েছে। বুবুনের জন্য চা টোস্ট বানাচ্ছে রান্নাঘরে। বুবুন স্বস্তি পেল। তৈরি হয়ে এসে মালিনীকে জড়িয়ে ধরে দু গালে চুমু খায় বুবুন। আসি আমি মামনি, সাবধানে থেকো আমার আগুন পাখি। তুমি তো আমার সব, আগুন পাখি। এবার একটু হাসো। মালিনী বুবুনের চিবুক ছুঁয়ে চোখ বুজে মা দুর্গাকে স্মরণ করে। আয় মা, সাবধানে কর্তব্যে থাকিস তুইও। দুর্গা দুর্গা।